হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বিজ্ঞান জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের কথা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই তোমাদের আগের ক্লাসে দেখেছো গোলকের ওপর স্পেশাল এমসিকিউগুলো, অর্থাৎ বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত এমসিকিউগুলো এসছে বা যেগুলো আসার চান্স বেশি রয়েছে সেগুলোর কিন্তু সমাধান আমরা দেখে নিয়েছি। আজ তোমাদের টেক্সট বুক অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের যে বড় কোশ্চেনগুলো, অর্থাৎ তোমরা দেখতে পাবে তোমাদের কোষে দেখি 12 যে প্রথম 1 থেকে 14টা গণিত রয়েছে সেই গণিতের সলিউশন আজ আমরা দেখব। আমি তোমরা বই থেকে অঙ্কগুলো দেখে নিও। আমি তোমাদের জাস্ট এখানে শুধু অঙ্ক না তুলে জাস্ট শুধু সমাধানটা দেখাচ্ছি, এবং তোমরা কোশ্চেনটা কিন্তু বই থেকে পড়ো। অবশ্যই এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা ফার্স্ট তোমাদের বইয়ের কোশ্চেনটা পড়ো এবং দেন আমার সঙ্গে কিন্তু প্রবলেমগুলোর সলিউশন তোমরা দেখতে থাকো। চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথম যে অঙ্কটা রয়েছে, প্রথম কি অঙ্ক রয়েছে? প্রথম অঙ্ক আমি তোমাদের টেক্সট বুক আমার কাছে রয়েছে, তোমাদের টেক্সট বুক, আমি তোমাদের টেক্সট বুক ধরে ধরেই আমি কোশ্চেনগুলো পড়ছি এবং তার সাপেক্ষেই আমি তোমাদের সলিউশন দিচ্ছি। ওকে, চলো। তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলেছে? গোলকের ব্যাসার্ধ বলেছে, গোলকের ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার। বের করতে কি বলেছে না, তার সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা জানো যে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে 4 পাই আর স্কয়ার বর্গ একক, এটা তোমরা জানো। তাহলে এখানেই যদি আমি লিখে দিই 4 পাই ইন্টু আর স্কোয়ার মানে কত? 10.5 ইন্টু 10.5, আর এর মান আমি পেয়ে গেছি 10.5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি? এখান থেকে আমরা পেয়ে যাব, ধরে নাও এটা 10, এটা 10। ওকে, সো ক্যান্সেল আউট যদি আমি করি তাহলে 5 দুনে 10, 5 দুনে 10, 5 একে 5, 5 দুনে 10, 5 দুনে 10, 5 একে 5, 2 দুনে 4। তাহলে আমি বলে দিতে পারছি 21 স্কোয়ার 441 পাই বর্গ সেমি। তোমরা নিশ্চয়ই প্রথম গণিতটা বুঝতে পারলে যে প্রথম গণিতের সলিউশন তোমাদের আমি দিয়ে দিলাম, যে সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু 441 পাই বর্গ সেমি। চলো আমাদের দ্বিতীয় গণিত কি রয়েছে সেটা দেখি। দ্বিতীয় গণিত রয়েছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা খরচ হয়। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা খরচ হয়। হিসেবে মোট কত খরচ পড়ছে? 431.20 টাকা। তাহলে কি বলছে না, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে কত টাকা লেগেছে? 17.50 টাকা লেগেছে। নিয়ে ওই বলটি তৈরি করতে মোট খরচ পড়েছে কত না, মোট খরচ পড়েছে 431.20 টাকা মোট খরচ লেগেছে।
তাহলে এই বলটির ব্যাসার্ধ কত, এই বলটির ব্যাসার্ধ এই বলটির ব্যাস কত, তোমাদের বলটির ব্যাস জানতে চেয়েছে, এই ডি এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে আমি বলছি শর্তানুসারে, কি শর্তানুসারে কি না, এই বলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² মানেই হচ্ছে কি না 431.20 ডিভাইডেড বাই 17.50। কেন স্যার? না, যদি আমার প্রতি বর্গ সেমি এত টাকা লাগে, 17.50 টাকা লাগে, টোটাল যদি এত খরচ হয় তাহলে টোটালকে এটা দিয়ে ভাগ করে দিলে আমি তার ক্ষেত্রফল পেয়ে যাব। প্রতি বর্গ সেমি বলেছে যেহেতু, ক্ষেত্রফল পেয়ে যাব। আমি সেই কন্ডিশনে এটাই কি করলাম, দশমিক হাঁটালাম, শূন্যকে শূন্য দিয়ে কাটলাম, নিয়ে আমি বলছি আচ্ছা আমি এই পাইকে লিখে দিতে পারি, আমি 22/7 লিখে দিতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখে দিতে পারেন। 4কে দিয়ে আমি কাটছি, 4 1 4 0 4 4 1 4 0। আচ্ছা হয়ে যাচ্ছে কত, 4 7 28, 4 8 32। ওকে ফাইন। আচ্ছা তারপরে যদি আমি 11 দিয়ে কাটি, 11 দুনে 22, 11 দুনে 22 হলো 11 9 99, 11 8 88। আচ্ছা 2 হলে কত হবে, 2 4 8, 2 9 18। আচ্ছা এই 7r² মানে হচ্ছে কি না 49 গুণিতক 7 ডিভাইডেড বাই 175। আমি যদি 7কে দিয়ে এটা কাটি, 7 দুনে 14, 7 5 35, মানে স্যার আর হয়ে যাচ্ছে √49/25 ইজিক্যাল টু আর সমান হয়ে যাচ্ছে 7/5। আর সমান যদি 7/5 হয় তাহলে ডি ব্যাসার্ধ সমান হচ্ছে 2 ইন্টু আর, মানে 2 ইন্টু 7/5 সমান হচ্ছে 14/5, আর 14/5 মানেই হচ্ছে 2.5 2.8 সেন্টিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই ম্যাথটা, 2-এর দাগের ম্যাথটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারলে। তোমরা যখন এই ম্যাথগুলো দেখবে অবশ্যই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকবে। চলো এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্ক কি বলেছে। তৃতীয় যে অঙ্ক রয়েছে সেই অঙ্কতে বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। তাহলে তোমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে যে শর্টপাট বলটা খেলা হচ্ছে সেই বলের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে না, সেই বলের ব্যাসের দৈর্ঘ্য ডি সমান বলেছে 7 সেমি। তাহলে তার আয়তন নির্ণয় করতে বলেছে, ঘন সেমি কথাটা বলেছে, আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে ডি যদি 7 সেমি হয় তাহলে আর সমান হয়ে যাবে 7/2 সেন্টিমিটার। তাহলে তার ভলিউম ভি সমান কি হয়ে যাবে না 4/3 পাই আর কিউব, মানে স্যার বলে দিতে পারছি 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 গুণিতক 7/2 গুণিতক 7/2। ইয়েস, হ্যাঁ কি না, এটা আমরা বলে দিতে পারছি। 7 7 কাটলাম, 2 2 দিয়ে 4 দিয়ে কাটলাম। আচ্ছা আমি 2 11 কাটলাম, হয়ে গেল। তাহলে 11 সাথে 77। আচ্ছা 7 7 49কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 49, মানে হয়ে যাচ্ছে 9, এখানে হয়ে যাচ্ছে 3 5। তাহলে 539/3, একে যদি তুমি 3 দিয়ে ভাগ করে নাও তাহলে 3 1 3, 2 3, 3 7 21, এখানে কত 2 9, 3 9 27, তাহলে হয়ে যাচ্ছে 2 কত না 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে নিশ্চয়ই তোমরা এই ম্যাথটাও বুঝতে পারলে যে 3-এর দাগের ম্যাথটার সলিউশন আমরা কিভাবে করলাম। ঠিক আছে, চলো আমরা এর পরের নেক্সট ম্যাথ দেখি। আরে মজা আসছে তো নাকি?
ম্যাথ যদি মজা না আসে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তোমাদের জন্য সমস্ত কিন্তু এই প্ল্যাটফর্মে ফ্রি আমি প্রোভাইড করছি, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যাতে তোমাদের যে তোমাদের যে গোল রয়েছে সেই গোল যাতে তোমাদের ফিল আপ হয়, তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের ধরে ধরে পড়াচ্ছি এবং কথা দিলাম তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করব। তোমাদের লড়াইয়ের সঙ্গী হিসেবে আমি রয়েছি, শুধু তোমরা আমার সঙ্গে থেকো। ওকে, চলো আমরা দেখি নেক্সট 4 দাগের অঙ্ক দেখি। 4 দাগের অঙ্ক কি বলেছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। কি বলেছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলে চোবানো হয়েছে। ওকে, তাহলে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ডির মান কত? ডির মান হচ্ছে 28 সেমি। তাহলে স্যার আর এর মান কত? না, আর এর মান হচ্ছে 14 সেন্টিমিটার। স্যার জল অপসারণ করবে মানে তার আয়তন নির্ণয় করতে হবে। স্যার ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে স্যার 4/3 পাই এর মান যদি স্যার 22-এর 7 বসাই, তাহলে 14 গুণিতক 14 গুণিতক 14, হ্যাঁ কি না? এখান থেকে আমি 7 দুনে 14 কাটলাম। আচ্ছা, আমি বলছি স্যার 14 স্কোয়ার কত? না, 14 স্কোয়ার 16196। ওকে স্যার 22 দুনে 44, 44 চারে জানো তোমরা 44 চারে 40, চারে 160, 4 চারা 16 মানে 176, 44 চারে 176। তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 9 6 54, 3 57, 6 5 11। ওকে, তাহলে 6 5 11, আমি 11, 7 6 42, 2 হাতে 4, 9 7 63, 4 67, 6 713, 1196। তাহলে হয়ে যাচ্ছে 6 9 7 7 14 4 হাতে 1, 14 4, এখানে কত? না, এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে 334,496/3। একে যদি আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিই, 34496কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 একে 3, 4 নামলে 3 একে 3, তাহলে 3 4 12, 2 হলো 29, 3 9 27, 2 এলো 26, তাহলে 3 8 24, তাহলে হচ্ছে 2। এখানে কত হলো? না 11498, 2/3 এত কি না, এত ঘন সেমি জলকে সে অপসারণ করবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে, এই ম্যাথটাও তোমরা বুঝতে পারলে যে কিভাবে হলো ম্যাথটা। চলো আমরা পরের ম্যাথ দেখি, অর্থাৎ 5 দাগের ম্যাথটা দেখি। চলো, যে 5 দাগের ম্যাথটা রয়েছে, আমার মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এর কনসেপ্ট একটু আলাদা, কিন্তু এই কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাই তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি বলেছে 5 দাগের ম্যাথটাতে বলেছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নাও এটাই হচ্ছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল এটা কত? না, এটা 7 সেন্টিমিটার। কত? 7 সেন্টিমিটার। এবং প্রথম অবস্থায় তার দৈর্ঘ্য কত ছিল? 7 সেন্টিমিটার। কিন্তু যখন ওই বেলুনটি ফুলে গেল, তখন তার ব্যাসার্ধ চেঞ্জ হয়ে তার ব্যাসার্ধ হয়ে গেল কত? না, তার ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেল স্যার 21 সেন্টিমিটার। কত? 21 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটাকে বলেছে কি না, বলেছে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বেলুনটির পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে প্রথমের যে বেলুনটি, তার ব্যাস কত? 7, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? না 4 পাই ধরে নাও r1 স্কোয়ার ইস টু দ্বিতীয় কি হবে? না 4 পাই r2 এর স্কোয়ার।
4 পাই ক্যান্সেল আউট, r1 স্কোয়ার মানে স্যার 7 স্কোয়ার, 7 গুণিতক 7, r2 স্কোয়ার মানে স্যার 21 গুণিতক 21, মানে স্যার 7 3 21, আবার 7 3 21 যদি করি স্যার উত্তর হয়ে যাচ্ছে 1:9। 1:9 ইজ দ্য রাইট অ্যান্সার। কি না, তার প্রথম অবস্থায় তার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত এবং দ্বিতীয় অবস্থায় তার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমরা পেয়ে গেলে। চলো আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 6 দাগের ম্যাথটা দেখি। 6 দাগের ম্যাথটা কি বলেছে, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 6 দাগের ম্যাথ, 6 দাগের ম্যাথ কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে মোট 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত 2.7 বর্গ সেমি পাত লেগেছে। এত বর্গ সেমি পাত লেগেছে, এত বর্গ সেমি পাত লেগেছে। তাহলে ওই বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে এটা হচ্ছে একটা অর্ধ গোলাকৃতি বাটি ধরে নাও। এই বাটির কি বলেছে, এই মুখের যে ব্যাস, সেই মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই ডির মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি অর্ধপূর্ণ 2.7 বর্গ সেমি বাটি লেগেছে, এই পাত লেগেছে। বলেছে এই বাটির মুখের ব্যাস নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এত বর্গ সেমি পাত, একে যদি 127কে আমি যদি 7 দিয়ে গুণ করি হয়ে যাচ্ছে 889, হয়ে যাচ্ছে কত, 889। তাহলে আমি বলতে পারি এই বক্রতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল তো হবে না, মানে উপরের ক্ষেত্রফল তো হবে না, অনলি বক্রতলের ক্ষেত্রফল হবে। তার কারণ বাটি তৈরি হচ্ছে, বাটির উপরের তল তো খোলা, নিশ্চয়ই উপরের তল ঢাকনা নেই, তাই জন্য অনলি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার সমান কত না 891 প্লাস 2 891/7। তাহলে আমি বলতে পারি 2 × 22/7 ইজিক্যাল টু আর স্কোয়ার সমান হচ্ছে 891/7। 7 7 ক্যান্সেল আউট, 11 2 22, 11 8 88, 11 1 11। তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার সমান 81/4। তাহলে আর সমান আমি বলতে পারি 9/2। অতএব ডি সমান 2 × r মানে 9/2 সমান 2 2 ক্যান্সেল আউট সমান 9 সেন্টিমিটার, সমান 9 সেন্টিমিটার। তাহলে তোমরা বুঝতে পারলে 6 দাগের সলিউশনটা কি। চলো আজকের আমরা লাস্ট আমাদের ম্যাথ দেখি, অর্থাৎ 7 দাগের ম্যাথ হচ্ছে লাস্ট। এরপরে তোমাদের পার্ট 2তে আমি আর বাদ বাকি যে 7টা ম্যাথ আছে সেই ম্যাথ তোমাদের শীঘ্রই আসতে চলেছে সেকেন্ড পার্টে। ওকে, চলো আমরা লাস্ট ম্যাথ দেখি, অর্থাৎ 7 দাগের ম্যাথটা আমরা দেখি। কি বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তাহলে গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর এর মান হচ্ছে 2.1 সেন্টিমিটার। ওকে, কি বলেছে, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে রেখি। আচ্ছা, কত ঘন সেমি লোহা আছে মানে তার আয়তন বের করতে বলেছে। ভলিউম সমান 4/3 পাই আর কিউব, মানে আমি বলতে পারি 4/3 ইন্টু 22/7 গুণিতক 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এটা আমি বলতে পারি। তুমি ডিভাইডেড বাই 10 করতে পারো, 10 করতে পারো, 10 করতে পারো, দশমিক তুলে দিতে পারো, 7 3 21 হলো, কাটাকাটি হয়ে গেল। আমি বললাম কি 21 স্কোয়ার হচ্ছে 441। 21 স্কোয়ার হচ্ছে 441। 441-এর সঙ্গে তুমি 22 4 88-কে গুণ করে দাও, তাহলে কি হবে 8 8 4 32, 2 হাতে 3, 8 4 32, 35 হলো। এখানেও সেম কত 35 28, তাহলে করলে কি হবে 8 0 8 8 3 1 2 3, 3টের পরে দশমিক, তাহলে কত হয়ে গেল অ্যান্সার না 38.808 ঘন সেমি। এটা হলো ফার্স্ট অ্যান্সার।
এটা হলো কি, এটা হলো ফার্স্ট অ্যান্সার। এরপরে কি বলেছে, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফল, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ তার সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² সমান কত না 4 × 22/7 ইন্টু 2.1 × 2.1, এটাকে আমি দশমিক হাঁটিয়ে দিলাম, আমি 7 × 3 = 21 করলাম। আচ্ছা 21 × 3 = 63, 63 ইন্টু কত 88, 63 × 88, 8 × 3 = 24, 4 হাতে থাকলো 2, 8 × 3 = 24, 4 হাতে থাকলো 2, 848, 50, তাহলে 504 এখানেও, তাহলে কত 4 4 5 5, কটা দুটোর পরে দশমিক, তাহলে 55.44 বর্গ সেমি। তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 55.44 সেমি। নিশ্চয়ই তোমরা আজকের এই যে 7টা ম্যাথ যেটা তোমাদের বই থেকে করালাম, নিশ্চয়ই তোমরা এর সহজ সমাধান তোমরা দেখতে পেলে। এর পরেই আমি নিয়ে চলে আসছি তোমাদের এর পার্ট 2, যেখানে এর বাদবাকি অংশ অর্থাৎ 8 থেকে 14 পর্যন্ত যে বাকি 7টা অঙ্ক রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের নিয়ে আসছি। আর যদি অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যেখানে প্রবলেম হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞানজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। টাটা।